সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নতুন বাস্তবতায় পররাষ্ট্রনীতি। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আপনাকে স্বাগত। আছেন সাংবাদিক, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, স্বাগত আপনাকে। শুরুতেই জনাব এম হুমায়ুন কবির, আপনার কাছে আসি। আমার যে শিরোনাম ছিল চীনের তৈরি যুদ্ধ বিমান কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার, এমন একটা কথা আজকে আমাদের তথ্য উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন। একটু জানতে চাই, তিনি এর সাথে এটিও যুক্ত করেছেন যে আশা করি আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ নেবে। আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই যে কি ধরনের প্রতিরক্ষার প্রস্তুতি আসলে চলছে। এটা আছে, যেমন বলছিলেন আপনি, এটা কয়েকদিন ধরে আলোচনায় আছে যে চীনের কাছ থেকে আমরা যুদ্ধ বিমান কিনতে চাচ্ছি। এখন এটা সরকারের সিদ্ধান্ত নিতেই পারে, কারণ আমাদের এই আর্মটা মানে বিমান বাহিনী সবশেষ বোধহয় বিমান কেনা হয়েছিল 1999 সালে। আচ্ছা, তারপর থেকে কিন্তু আর এগুলো কেনা হয়নি। তো সেই বিবেচনায় হয়তো তারা এখন কিনতে চাচ্ছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে সারা পৃথিবীতে এখন ধরেন যুদ্ধ চর্চা, যুদ্ধবিদ্যা যে পরিবর্তন হচ্ছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এখন যুদ্ধের কৌশল অনেক বদলেছে। এবং এখানে মানুষ, বিশেষ করে নতুন টেকনোলজি, ইউক্রেন ওয়ারটা শুরু হওয়ার পরে আমরা যেটা দেখছি, যেমন ইউক্রেন রাশিয়ার তুলনায় ভারী যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে দুর্বল, কিন্তু তারা যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার, অন্যান্য প্রযুক্তি, মানে সহজলভ্য প্রযুক্তি ব্যবহার করে রাশিয়াকে কিন্তু প্রায় অন্তত দাঁড় করিয়ে দিয়েছে, আটকে দিয়েছে। আটকানোর চেষ্টা করছে। ইরানের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের, যদি আপনি বলেন সামরিক ব্যালেন্সের দিক থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল দুটো শক্তি, বড় শক্তি। একটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তি, আর একটা হচ্ছে ওই অঞ্চলের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক শক্তি ইসরায়েল। এবং এদের বিভিন্ন ধরনের আপনি যা প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা যদি বলেন, সেটা অনেক বেশি। ইরান অন দ্য আদার হ্যান্ড কিন্তু মানে তার সক্ষমতার দিক থেকে, যদি প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে যদি পেছনে থেকেও, ইরান কিন্তু তার এই সহজলভ্য জিনিস, কম ড্রোনস, মিসাইল এগুলো ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে এক ধরনের একটা স্টেলমেট, যেটা বলে আমি, দাঁড়িয়ে যাওয়ার মতো দাঁড় করে দিয়েছে। তো এর ফলে এখন সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে যে যুদ্ধ কৌশল, এবং ইরানের বিশেষ করে ঘটনাবলী, ইউক্রেনেরও তাই, সেটা হচ্ছে যে আপনি যুদ্ধ কি প্রাতিষ্ঠানিকভাবে করবেন না অপ্রাতিষ্ঠানিকভাবে করবেন, পুরনো কৌশলে করবেন কি নতুন কৌশলে করবেন, এগুলো আলাপ আলোচনায় আছে। মানে আমরা কি দুটো প্রিপারেশনই নিয়ে রাখছি, বিষয়টা এরকম? আমাদের মধ্যে এখন তো নতুন করে এই যুদ্ধগুলোর পর একটা চিন্তা তো এসছেই যে আমরা আমাদের প্রস্তুতিটা কেমন। এখন সেই জায়গাতে আমার ব্যক্তিগত ধারণা যে এই দেশের শক্তি কিন্তু এই দেশের মানুষ। এটা আমরা ৭১-ও দেখেছি, ২৪-ও কিন্তু দেখলাম। এই মানুষগুলোকে আমি কীভাবে সাথে সম্পৃক্ত করতে পারি, সেই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো বড় ধরনের আপনার যুদ্ধ অস্ত্রের চাইতে এই অস্ত্রটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এটাকে আমরা কনস্ট্রাকটিভলি বা গঠনমূলকভাবে কীভাবে এই প্রক্রিয়ার সাথে যুক্ত করতে পারি, তাহলেই আপনি যেটাকে আমরা সুইসরা বলে কথাটা, সিটিজেন্স ডিফেন্স, এই জায়গাটায় আমরা কীভাবে চিন্তা করতে পারি, এটা নিয়ে একটুখানি ভাবার বোধের সময়। অসংখ্য ধন্যবাদ জনাব আলতাফ পারভেজ। নতুন বাস্তবতার পথে আগাচ্ছে বাংলাদেশ, সেখানে রাজনীতিতে পরিবর্তন এসেছে, আমাদের কৌশলগত নানান পরিবর্তন এসেছে, পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এসেছে, সেখান থেকে নানান প্রশ্নেরও উদ্রেক হচ্ছে। আমেরিকার চুক্তির বিষয়টি নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে, তারপর আরব প্যাক্টের বিষয়টা এসে সেটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সেখান থেকে আমরা যখন চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার পথে যাচ্ছি, সব কিছু মিলিয়ে আমরা আসলে কোন বাস্তবতায় আছি? আমরা অত্যন্ত পুরনো বাস্তবতাতে আছি। দেখুন, বিমান কখন, যুদ্ধ বিমান কখন কেনা হয়, বা মিসাইল কখন কেনা হয়, সাবমেরিন কখন কেনা হয়, যে একটা নিরাপত্তা ঝুঁকিতে যখন একটা দেশ থাকে। আমাদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে যে চিন্তাভাবনা, সেটা ১৮০০ সালের চিন্তাভাবনা। বাংলাদেশ এখন নিরাপত্তাহীন কিভাবে? আপনি চারিদিকে তাকান, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, সার নেই, পানি নেই। এগুলোই তো আপনার দেশকে দুর্বল করে দিচ্ছে, অচল করে দিচ্ছে।
কয়েক ডজন কারখানা গত 1 মাসে বন্ধ হয়েছে। তো আপনি যখন গ্যাস কূপ খননের প্রশ্ন আসে তখন বলছেন বিনিয়োগ করার মতো অর্থ নাই। আর আপনি যখন কৃষিতে ভর্তুকি দেওয়ার প্রশ্ন আসে তখন বলেন IMF এতে আপত্তি আছে, কিন্তু যুদ্ধ বিমান কেনায় আপত্তি নেই, তাই তো? বা যুদ্ধ বিমান কিনতে আপনি আগ্রহীও বোঝা যাচ্ছে। এগুলো হলো এক ধরনের এই কালের আমি বলবো পপুলিস্ট চিন্তা, জনগণকে এই নানা সংকট থেকে জনগণের মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা। এই মুহূর্তে বাংলাদেশ সম্পূর্ণরূপে নিরাপত্তাহীন হয়ে পড়ছে অর্থনৈতিকভাবে, কিন্তু আপনি এই বিষয়গুলোয় বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ হচ্ছে যুদ্ধের সরঞ্জামের ক্ষেত্রে। এবং স্যার যেটা বললেন, এই কালে নিরাপত্তা ধারণার ক্ষেত্রে এই যুদ্ধ বিমান দিয়ে নিজেকে সুরক্ষিত করা অত্যন্ত পুরনো একটা চিন্তা আর কি। আমি যেটা বলতে চাই, সারা বিশ্বে দেখুন সবচেয়ে আকর্ষণীয় ব্যবসা হলো মাদক ব্যবসা এবং সামরিক সরঞ্জামের ব্যবসা। এবং বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়াতেও একটা লবি আছে, তারা একটা কল্পিত নিরাপত্তাহীনতার বোধ জনগণের মধ্যে ছড়িয়ে নীতি নির্ধারকদের বাধ্য করে, উৎসাহিত করে সামরিক সরঞ্জাম কেনার দিকে চালিত করে। এবং আমাদের বিগত সরকারও নানা ধরনের সাবমেরিন কিনেছে, এগুলো কিনেছে, কিন্তু তাতে কি বাংলাদেশ মৌলিক সংকটগুলো থেকে উদ্ধার পেয়েছে? ফলে আমি বলবো আমাদের নিরাপত্তা ধারণা বদলানো উচিত এবং সেই নিরাপত্তা ধারণার বিপরীতে কিভাবে দেশকে সুরক্ষিত করা যায় সেখানে আমূল বদল দরকার। বিষয়টা কি এরকম যে সম্পর্কের খাতিরে আমাদের কিছু বিষয় আসলে কিছু চুক্তিতে যেতে হচ্ছে, সম্পর্কের খাতিরে যুদ্ধ বিমানের মতো জিনিসপত্র আমাদের কিনতে হচ্ছে, বিষয়গুলো কি এরকম দ্বিপাক্ষিক সম্পর্কের একটা বিষয় কি এখানে? না, এখানে আমার মনে হয় যে এখানে দুটো ব্যাপার আছে। একটা হলো এই কেনাকাটার লবি থাকে প্রত্যেক দেশে, একটা ঠিকাদার গোষ্ঠী থাকে, এরা রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে এদের একটা সখ্যতা তৈরি হয়ে যায়, একটা কোটারি, একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায়। এই সিন্ডিকেটগুলো জাতীয় সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। আপনি যদি এখন বাংলাদেশের জনগণকে জিজ্ঞেস করা যেত, গণভোট হতো যে বিনিয়োগ কোথায় জরুরি, তারা নিশ্চিতভাবে বলতো আমাদের জ্বালানি সংকট থেকে উদ্ধার করুন, এইটা সবচেয়ে জরুরি। সবার আগে বলতো আমাদের সার দিন, সার লুট হচ্ছে, সেখানে কিন্তু বিনিয়োগ হচ্ছে না, সার কারখানাগুলো চালু করার জন্য আমরা সচেষ্ট হচ্ছি না। এখন এই মুহূর্তে বাংলাদেশের যুদ্ধ বিমানের কি প্রয়োজন আমি জানি না, এটা নীতি নির্ধারক। অসংখ্য ধন্যবাদ জনাব এম হুমায়ুন কবির। রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলি, 1 দশক হয়ে গেছে, এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও আমরা ফেরত পাঠাতে পারিনি। বারবার আশার আলো দেখানো হয়েছে, বারবার নানানভাবে বিদেশি মাধ্যম যারা আছে, বিশেষ করে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর চেষ্টাতেও এখন পর্যন্ত আমরা সফল হতে পারিনি। পুরো বিষয়টিকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সমস্যা তো আমরা জানি, কাজে আমার মনে হয় সমস্যা এখন যেহেতু প্রায় 10ম বর্ষে এসে পৌঁছলাম আমরা কোনো সমাধান ছাড়া, তো সেখানে আমি মনে করি যে একটু সমাধান কিভাবে করা যায় সেটার দিকে একটু বেশি নজর দিই। প্রথম যেটা হলো, ধরেন আজকাল একটা আলোচনা এসছে পত্রিকায়, কদিন আগে দেখলাম RRC, যিনি আমাদের এই রোহিঙ্গাদের দেখভাল করেন, সরকারি কর্মকর্তা, তিনি একটা লেখা লিখেছেন। লেখাটা আমার কাছে কয়েকদিন আগে ডেইলি স্টারে, মিজানুর রহমান সাহেব, উনি বলছেন যে রোহিঙ্গারা তো আমরা চাই তারা প্রত্যাবাসিত হোক যত তাড়াতাড়ি হোক, যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি বলছেন যে রোহিঙ্গা ইতিহাস, রোহিঙ্গাদের জীবন বৃত্তান্ত, রোহিঙ্গাদের জীবন, এই কষ্ট, তাদের এই অত্যাচারের মুখে যে তাদের যে অভিজ্ঞতাগুলো, এগুলো একটা লিপিবদ্ধ হওয়া দরকার বা ডকুমেন্টেড হওয়া দরকার। এবং তার জন্যে একটা রোহিঙ্গা সেন্টার, নলেজ সেন্টার করার কথা তিনি বলছেন। আচ্ছা, আমি কিন্তু মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রোহিঙ্গা যতক্ষণই এখানে আছে এগুলো যদি রেকর্ডেড হয়ে থাকে তাহলে আজকে না হোক কালকে হলেও এইটার একটা উপযোগিতা আমরা পাবো। কারণ এটা তো একটা অত্যাচার হয়েছে, মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তো আমরা জানি। তো কাজে সেই জায়গাটায় একটা আমার মনে হয় এটা, এই উদ্যোগটা পেন্ডিং রোহিঙ্গা যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজটা আমরা স্বল্প মেয়াদে হলেও এই কাজটা আমরা করতে তাদের উৎসাহিত করতে পারি, 1 নম্বর। 2 নম্বর যেটা দরকার সেটা হলো যে রোহিঙ্গা ভয়েস, ইদানিং রোহিঙ্গার, আজকে তো 25 তারিখ, আজকে কিন্তু রোহিঙ্গার এটা নিয়ে কথাবার্তা বলছে, রোহিঙ্গারা যেটা কথাটা বলছে যে আমরা বাংলাদেশ, এটা একটা আমরাই সমস্যা, কিন্তু আমরা মিয়ানমারে যেতে চাই, আমাদের কথাটা একটুখানি বলার সুযোগ কেন দেওয়া হয় না? তো রোহিঙ্গা ভয়েসকে আমরা পারি কি না, কারণ আমরা তো রোহিঙ্গাদের হয়ে আমরা 10 বছর চেষ্টা তো করলাম, কিন্তু এগোনো গেল না।
তো রোহিঙ্গাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে কোনোভাবে সরাসরি যুক্ত কিভাবে করা যায় হবে কিনা? সেটা আমি মডালিটিসে যাচ্ছি না, কারণ এটারও প্রবলেম আছে। কে রোহিঙ্গা ভয়েস, কারা রোহিঙ্গা নেতা, এটাও তো আমাদের ঠিক নাই, এখনো জানি না। তো কাজেই রোহিঙ্গা ভয়েসকে সুইটেবলি আমরা যদি ইন্টিগ্রেট করতে পারি, তাহলে আমার ধারণা এই বিষয়টা সমাধানের একটা সূত্র তৈরি হতে পারে। কারণ সারা পৃথিবীর মানুষ তাদের কথা শুনতে চায়, তাদেরটা তাদের মধ্য দিয়ে শোনাতে পারলে আমার ধারণা এটার বিশ্বাসযোগ্যতা বা ইম্প্যাক্টটা হয়তো একটু বেশি হবে। একদম এটা হলো স্বল্প মেয়াদী কাজগুলো করা স্বল্পমেয়াদী যেতে কাজ, পারে। জি। দীর্ঘমেয়াদী যদি যাই, আমি 2-3টা কথা বলবো। একটা হচ্ছে এবছরের শেষ নাগাদ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়টা আসতে পারে। সেটা মিয়ানমারের অত্যাচার, মিয়ানমারের বিরুদ্ধে আসবে, রাষ্ট্র হিসাবে মিয়ানমারের বিরুদ্ধে আসবে। সেটা কিন্তু একটা মিয়ানমারের উপর চাপ তৈরি করবে। এখন এই চাপটার সাথে আমরা আমাদের রোহিঙ্গা ভয়েস, আমাদের কূটনৈতিক সমন্বিত কূটনীতি, এগুলো কিভাবে আমরা করতে পারি, সেটা একটা কৌশল হিসেবে আমরা চিন্তার মধ্যে রাখতে পারি। আর শেষ যেটা বলবো সেটা হচ্ছে, ধরেন মিয়ানমারের উপর প্রভাব বিস্তার কারা কারা করতে পারে এখানে। চীনের একটা প্রভাব আছে আমরা জানি, এবং একটা ত্রিপক্ষীয় একটা কাঠামো আছে। 23 সালের পরে এই কাঠামোটা আর চালু নাই। আচ্ছা, তো 3 বছর তো হয়ে গেল, এখন আমরা এটা চালাবার চেষ্টা করতে পারি। এবং মিয়ানমারের সরকার এখন চেষ্টা করছে চীনের সাথে, তিনি মিন অনলাইন যিনি প্রেসিডেন্ট হয়েছে, এর মধ্যে কি ভারতেরও একটা প্রভাব আছে? ভারতও আছে, কিন্তু ভারতের দিক থেকে যেহেতু ভারতের রাজনৈতিক অভ্যন্তরীণ রাজনৈতিক প্রায়োরিটিটা একেবারেই এই সমস্যার উল্টো দিকে, সেজন্য আমরা মৌখিকভাবে তাদের সমর্থন আমরা হয়তো চাই বা পাবো, কিন্তু এ ব্যাপারে সক্রিয়ভাবে তারা আসবে এটা আমি মনে করছি, কিন্তু আমাদের বাধা না দিলেই হবে। বিশেষ করে চীনের ক্ষেত্রে তো এটা আরো বেশি কঠিনভাবে, আসলে তারা আমাদেরকে হেল্প করবে না, এটা তো না, নিশ্চিতভাবে আমাদের বলা যায়। করবে না করতে সেটা পারে। আমি মনে করছি না। সেই জায়গাটাই তো আমি যেতে চাই, যে আমাদের সাহায্য তারা করুক এই জায়গাটা। কারণ এরা আমাদের সাথে ত্রিপক্ষীয় একটা আলোচনায় ছিল, কিন্তু প্রায় 2-3 বছরই আলোচনা হয়েছে, কিন্তু তারপরে তারা 23 সালের পর থেকে আলোচনাটা বন্ধ হয়ে গেছে। তো এটাকে আমরা পুনরুজ্জীবিত করতে পারি। আসিয়ান আরেকটা আছে যার সাথে মিয়ানমারের এখনো সম্পর্ক আছে। এতদিন পর্যন্ত তাদের গণতান্ত্রিক বিবর্তনের মানে শ্লথক গতির প্রেক্ষাপটে মিয়ানমারের সাথে আসিয়ানের সম্পর্কটা টান ছিল। এখন একটু ওয়ার্ম আপ করছে বলে মনে হচ্ছে। আমরা আসিয়ানের সাথে যুক্ত হতে পারি এবং চেষ্টা করতে পারি। এখন প্লাস আমাদের জাতিসংঘে তো আমরা বরাবরই সমর্থন পাই। এখন আমাদের দুইটা, মানে আমরা যে সমর্থনগুলো পাই সেগুলো তো সব মৌখিক সমর্থন, মানে মৌখিক না। চেষ্টা যতক্ষণ সফল হয়নি সেটাকে আসলে আমরা কি ধরনের সমর্থন ধরে নেব? একেবারে মৌখিক বলবো না। আপনি যে ধরেন $500-600 মিলিয়ন আমরা পাই, সেটাও কিন্তু জাতিসংঘের কল, ইউএনএইচসিআর এর কল রিকোয়েস্টেই এই টাকাটা আসে, যেটা এবং হিউম্যানিটেরিয়ান সাপোর্ট, এবং যে হিউম্যানিটেরিয়ান সাপোর্টটা দিন দিন তো কমে যাচ্ছে, এখন কমে যাচ্ছে। কিন্তু কিন্তু এটা আমরা পাই, এটা আমরা স্বীকার করতে হবে। কারণ এটা যদি আমরা নিজেরা চালাতে হতো তাহলে আমরা এবং পারতাম না। কমে যাওয়াতে তো আমরা নতুন সংকটের মুখে আমরা পড়তে নতুন যাচ্ছি। সংকটে পড়ছি, এবং সেটা আমরা সরকার চিন্তা ভাবনা করছে। এখানে আন্তর্জাতিক বন্ধুদের কিছু প্রস্তাব আছে, এখনো পর্যন্ত সরকার সেটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি। কিন্তু কূটনৈতিকভাবে কিন্তু আমরা ধরেন ভোটাভুটিতে গিয়ে আমরা বেশ 140-42 ভোট পাই। তো কাজে জাতিসংঘ একেবারে আমাদের কাজ করছে না সেটা না, অন্তত কূটনৈতিকভাবে সমর্থনটা দরকার আছে। প্লাস আপনি যদি ধরেন মিয়ানমার বলেন, আমরা বাইল্যাটারালি যদি বলি, ট্রাইল্যাটারালি বলি, অথবা আসিয়ানকে নিয়ে কাজ করি, তারপরেও রোহিঙ্গারা যদি ধরেও নি যে তারা গেছে ওখানে, তারপরেও কিন্তু আন্তর্জাতিক সমর্থনের দরকার হবে, এবং এটা চাপ হিসেবে আমাদের 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 যে মানে আমরা যতটুকু চেষ্টা করছি সেটা পর্যাপ্ত মনে করছেন কিনা? আরেকটু বেশি করতে হবে, কারণ এটা একটা বিরাট চ্যালেঞ্জ, এবং এখানে হিউম্যানিটেরিয়ান ইস্যু আছে, ভূরাজনীতি আছে, এবং মিয়ানমারের অভ্যন্তরে একটা বড় রেজিস্ট্যান্স আছে। এবং মিয়ানমারে কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে এখন সরকার বলেন, নাগরিক সমাজ বলেন, এমনকি আরাকানে যে অন্যরা আরাকানি জনগণ আছে, বুদ্ধিস্ট জনগণ, তারাও কিন্তু এই রোহিঙ্গাদের ব্যাপারে এখন আর পজিটিভ আগ্রহী না। তো কাজে অনেকগুলো জায়গায় কিন্তু আপনাকে রেজিস্ট্যান্সগুলো ওভারকাম করতে হবে, একদম, হুইচ ইজ নট ইজি টাস্ক। জনাব আলতাফ পারভেজ, 12 লাখের উপর রোহিঙ্গা এখনো আসছে, এখনো বলা হয় যে প্রতি সপ্তাহে তারা আসছে, প্রতি বছর 25,000 করে শিশু জন্ম হচ্ছে। যখন তাদেরকে 6 লাখের লিস্ট দেয়া হয়েছে, তখন তারা 3 লাখকে বলেছে যে এরা আমাদের, বাকি সব হচ্ছে বাংলাদেশের। এই সংকটটার সমাধান আসলে কোন পথে পাওয়া যাবে? আচ্ছা, আমার শ্রদ্ধেয় সহ আলোচক স্যার বলেছেন যে আমাদের একটা রোহিঙ্গা রিসোর্স সেন্টার দরকার। রোহিঙ্গাদের সম্পর্কে আমরা অনেক কিছু জানি না, কিন্তু আমার মনে হয় আরাকান রিসোর্স সেন্টার দরকার আরও জরুরি।
রোহিঙ্গারা যেখান থেকে এসেছে। আমাদের দেশে আমার অভিজ্ঞতা হলো আরাকান সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। দেখুন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য আমরা যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, চীন, রাশিয়া, আসিয়ান সবার সাথে ধর্ণা দিচ্ছি, কিন্তু আরাকানের যারা নিয়ন্ত্রক, আরাকানের ভূখণ্ডের ৮০% যারা নিয়ন্ত্রণ করে, আরাকান আর্মির সাথে আমরা কোনো আনুষ্ঠানিক আলোচনা বসেছি বলে জানা যায় না। ২০১৭ সালে রোহিঙ্গারা এসেছে যেই আরাকান থেকে, ২০২৬ সালের সেই আরাকান ১৮০ মানে ৯০ ডিগ্রি ৮০ ডিগ্রি পাল্টে গেছে। আরাকানের কোনো মানে ওই অঞ্চল, যে অঞ্চলে রোহিঙ্গারা থাকে, উত্তর আরাকান, সেখানে এখন আর বার্মিজ মিলিটারি নিয়ন্ত্রণ করে না, সেটা আরাকান আর্মি নিয়ন্ত্রণ করে। তো আপনি যদি রোহিঙ্গাদের পাঠাতে চান তাহলে তো ওইখানেই পাঠাবেন, আরাকানেই পাঠাবেন, তাহলে আরাকান যারা নিয়ন্ত্রণ করে তাদের সঙ্গেই তো আলাপ করতে হবে। এই হলো একটা বিষয়, কিন্তু সেই আলাপের তো কোনো কথা শুনি না। দ্বিতীয়ত, আরাকানে রোহিঙ্গাদের পাঠাতে হলে এবং সেখানে তাদের থাকতে হলে রাখাইনদের সাথে তাদের একটা শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপার আছে, কিন্তু রাখাইনদের সাথে রোহিঙ্গাদের কিন্তু ঐতিহাসিকভাবে নানা কারণে তিক্ত সম্পর্ক। তো গত ৯ বছরে একটা সংলাপের ধারাবাহিকতা তো গড়ে তুলতে পারতো বাংলাদেশ এবং রোহিঙ্গা নেতৃত্ব, যে আমরা ওইখানে ফিরতে হলে তো ওদের সাথে মিলেমিশে থাকতে হবে, কিন্তু তার উল্টোটাই ঘটছে দেখতে পাচ্ছি। সেটা হলো আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের নানা সংগঠন যুদ্ধ করছে এবং বাংলাদেশ তাদের এই যুদ্ধ পদক্ষেপ থামাতে কোনো ভূমিকা রেখেছে বলে আমি অন্তত জানি না। তৃতীয়ত, আমি যেটা বলতে চাই, দেখুন, সম্প্রতি যে বার্মিজ মিলিটারি ৩ লাখ রোহিঙ্গাকে নিতে চেয়েছে, বা আপনি ওদের প্রেস রিপোর্টটা দেখলে বুঝবেন, বাক্যটা হলো নিবন্ধিত অধিবাসী। এরা রোহিঙ্গাও স্বীকার করছে না, নাগরিকও স্বীকার করছে না। এই নিবন্ধিত অধিবাসী হিসেবে নিলে এরা তো পরের মাসেই আবার পাঠিয়ে দিতে পারে, সেই ঝুঁকি তো রয়েছে। কারণ নাগরিকত্বের স্বীকৃতি প্রয়োজন, জাতিগত স্বীকৃতির প্রয়োজন, সেটার ধারে কাছেও তারা যাচ্ছে না। চতুর্থত হলো, আরাকানের মাত্র ২-৩টি টাউনশিপ এখন বার্মিজ মিলিটারির দখলে, তার মধ্যে একটা হলো সিতিউ, মানে আরাকানের রাজধানী আকিয়াব। সেখানে এই সপ্তাহে নিয়ম করেছে ওরা, প্রতিটা রোহিঙ্গা পরিবারকে একজন করে রোহিঙ্গা দিতে হবে তাদের হয়ে যুদ্ধ করার জন্য, এবং সেই পরিবারকে আবার একটা ভাতাও দিতে হবে ওর প্রশিক্ষণ ব্যয় হিসেবে। আচ্ছা, তার মানে এখান থেকে যাদের ওরা নিতে চাচ্ছে তাদেরও যুদ্ধে ব্যবহার করার একটা মতলব এখান থাকতে থেকে পারে। যারা যাবে তারা তো বলছেন যে আমাদের নিশ্চয়তা দিতে হবে, জীবনের নিশ্চয়তা দিতে হবে, আমাদের যে মানে না, তাদের সেই যে নিশ্চয়তার ঘরবাড়ি সুযোগ ছিল নাই। সেগুলো তাদেরকে দিতে হবে, এদের দাবিটাও তো আচ্ছা, অনেক বেশি এরকম অবস্থা যদি যৌক্তিক। তাদের পাঠানো হয় এবং তারা যদি আরাকান আর্মির সাথে যুদ্ধে লিপ্ত হয়, তা আরাকান আর্মি কেন তাদের নিতে চাই? তার মানে এরকম একটা খুবই জটিল পটভূমি এখানে। এখন তার মধ্যেও তো আমরা পাঠাতে চাই, এবং পাঠাতে চাইলে বাস্তবভিত্তিক পদক্ষেপ লাগবে। ওই রকম পদক্ষেপ হলে হবে না। আমাদের একজন বড় নীতি নির্ধারক বলেছিলেন, আগামী ঈদ আমরা রোহিঙ্গাদের ওইখানে বাস্তবিক পদক্ষেপ আপনি কোনটা দেখতে পাচ্ছেন? মানে একটাই বলতে চাই, সেটা হলো প্রথমত আরাকান আর্মির সাথে একটা এঙ্গেজমেন্ট লাগবে, রোহিঙ্গাদেরও লাগবে, বাংলাদেশেরও লাগবে। সেটা হলো ইতিবাচক এঙ্গেজমেন্ট, উইন উইন একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। না হলে অন্য যতই আমরা কাজ করি না কেন, এটা হলো মূল দ্বন্দ্ব। আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একটা এঙ্গেজমেন্ট প্রয়োজন। আমাদের কি মানে এঙ্গেজমেন্টটা মানে প্রতিবেশী দেশের সাথে যে এঙ্গেজমেন্টটা থাকা দরকার, সেটাও কি মিয়ানমারের সাথে কখনো ছিল না? মানে পর্যায়ে হয়তো আছে, সেটা হয়তো সামান্যতম আছে, কিন্তু রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মতো বললেন যে 10 বছরেও সেটা তৈরি হয়নি। সেটা হলে তো মোটা দাগে যদি থাকতো তাহলে তো ফেরত পাঠানো যেত যে তার প্রমাণ হলো বার্মিজ মিলিটারির সাথে বাংলাদেশের তো এখন কোনো বর্ডারই নেই, কোনো আউটপোস্টই নেই। ওদের আউটপোস্ট আছে আরাকান আর্মির সাথে, এদের সাথে যদি আমাদের সুসম্পর্কই থাকতো, রোহিঙ্গাদের সুসম্পর্কই হতো, তাহলে তো আমরা আশা দেখতাম না, যাওয়া দেখতাম। কিন্তু আপনি বললেন যে প্রতি বছর আসছে, তার মানে সম্পর্কটা গড়তে পারি নাই আমরা। একদম। আমি একটু জনাব এম হুমায়ুন কবির আপনার কাছে আসি, একটু ভারত বাংলাদেশের সম্পর্কের জায়গা নিয়ে কথা বলতে চাই। 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ আমাদের যে সীমান্ত, সেখানে $12 বিলিয়ন আমাদের তাদের সঙ্গে অর্থনৈতিক একটা লেনদেনের বিষয় আছে। সেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সম্পর্কে যে টানাপোড়েন, সেটি আরও জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে। জনাব তারেক রহমানকে বারবার তারা আমন্ত্রণ জানাচ্ছেন, কিন্তু সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারছি না। হাসিনাকে কেন্দ্র করে যে অস্থিরতা আসলে তৈরি হয়েছে দুদেশের মধ্যে, সেটি এই অচলায়তন আসলে কিভাবে ভাঙবে? আপনি কি ধরনের সম্ভাবনা দেখেন বা কি করা উচিত? আমি মনে করছি না যেটা খুব
সমাধানের অযোগ্য কোনো একটা বিষয়। তার কারণ হলো যে হ্যাঁ, এই বিষয়টা দুই দেশের মধ্যে ইমোশনাল একটা প্রতিবন্ধকতা তৈরি করছে, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন না, সবসময় ছিল। এটা একটা, আমরা বলি ইন্টারডিপেন্ডেন্স, পারস্পরিকতা বা পারস্পরিক নির্ভরশীলতা আছে একটা, তাদেরও আছে আমাদেরও আছে, দুই দিকে আছে। তো যারা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের জন্যে, ভারতে কিন্তু পত্রপত্রিকা আমি দেখছি 5ই অগাস্টের পরে দিল্লিতে যে প্রেস কনফারেন্সটা হলো, তারপরে বাংলাদেশের দিক থেকে যে রিয়াকশন গেল, তারপরে ভারতীয় পত্রপত্রিকাতে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে যে আমরা কি একজন ব্যক্তির কাছে একটা দেশের নীতিকে ধরে রাখবো, নাকি দেশের স্বার্থে, দুই দেশের স্বার্থে আমরা আমাদের সম্পর্কটাকে পরিচালনা করব। তা আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্কে বিষয়টাই প্রধান ভূমিকা বা এখন তো কেন্দ্রীয় পরিচালনা বা কেন্দ্রীয় ভূমিকায় আসবে। এখন যেটা হচ্ছে সেটা আমার কাছে মনে হয় যে এই বিষয়টা কূটনৈতিকভাবে হলেই ভালো হতো, কিন্তু এটা মিডিয়া ওয়ার্ল্ডে গিয়ে এটা এখন একটু তালগোল পাকানো যদি বলি, এইরকম জায়গায় চলে গেছে। মানে তারেক রহমানের যে সিদ্ধান্তটা ভারতকে জানানো হয়েছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে তার হ্যাঁ, ভারত সফর হচ্ছে না, এবং সেটা আমি চাইলেও কূটনৈতিকভাবেও সেই একই কথা কিন্তু বসেও আলোচনা করা যেতে পারে। এখন মানে দুই দেশের মধ্যে যে কোনো বিষয় থাকুক, সেটাই কিন্তু ওখানে উত্থাপিত হতে পারে। এখন আমার আপনি মনে করছেন এটা আসলে মিডিয়াতে এভাবে এখন যেভাবে এটা ছড়িয়েছে সেটা public, মানে ডিপ্লোমেসি, যদি আপনি, আমাদের কতগুলি কূটনৈতিক পদ্ধতি আছে, আপনি জানাবেন, আমি জানবো, আমি আমার জবাব দেব, সেভাবে মানে কূটনৈতিক কাঠামোর বাইরে গিয়ে এবার আমার মনে হচ্ছে যে এই কূটনৈতিক সম্পর্কটাকে আমরা পরিচালনা দুই দিক থেকে চেষ্টা করব। অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থানটাই সম্ভবত এরকম পর্যায়ে আসলে চলে এসেছে, বিশেষ করে এই ইস্যুতে, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বা ভারত বাংলাদেশের সম্পর্কের ইস্যুতে আমরা সেই জায়গায় গিয়ে আসলে পৌঁছে আমরা গেছি। বাইরে এটা মানে কূটনৈতিক কাঠামোর বাইরে আলোচনাটা বেশি হয়। আমার ধারণা এক পর্যায়ে গিয়ে এটা আবার কূটনৈতিক কাঠামোতে ফেরত আসবে। এই বিষয়ে আমি জনাব আলতাফ পারভেজ আপনার মন্তব্য নেব। সেই সাথে আমাদের 30 বছর মেয়াদি যে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ, সেটি নবায়নের সময় চলে এসেছে। সেই বিষয় নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত, এই চুক্তি নিয়ে বাংলাদেশ কতদূর কি করতে পারলো এবং সামনে কি করা উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, স্যার যেটা বলছিলেন যে সম্পর্ককে কূটনীতিক কাঠামোর বাইরে নিয়ে গেলে জটিলতা বাড়ে। আমরা এগিয়েছিলাম, আমাদের আলোচ্য বিষয় ছিল ভারতের সাথে বাংলাদেশের তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে। দেখুন, সেইটা এখন অনেক পিছিয়ে চলে গেল। এখন গঙ্গা চুক্তি নবায়ন হবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান। এর মানে হলো আমরা সম্পর্কটা এগিয়ে নেওয়ার বদলে আমরা পিছিয়ে চলে যাচ্ছি। কিন্তু আপনি যেটা বললেন, আমাদের 3 দিকে যে সীমান্ত, সেই প্রতিবেশীর সাথে সম্পর্ককে এভাবে যদি আমরা ইমোশনালি যদি ডিল করা হয়, কূটনীতিক আলোচনার টেবিলের বাইরে নিয়ে যাই, তাহলে কিন্তু জটিলতা বাড়বে। আমাদের প্রধানমন্ত্রী চীন গিয়েছেন, যাওয়ার পর তো কোনো কিছু কিছু বিষয়ে তো অগ্রগতি হয়েছে, বিনিয়োগ, সরাসরি সংযোগ, করিডোর ইত্যাদি বিষয়। উনি ভারত যাবেন কিনা এটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের দাবি রাখে, বা বাংলাদেশ সেই সিদ্ধান্ত নেবে কিনা। কিন্তু দেখুন, আমাদের সাথে ভারতের যে সম্পর্ক, মানে বিষয়গুলো রয়েছে, পানি, 50টি নদীর পানি, পুশিন, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, ভিসা বিষয়, এগুলো আমরা আলাপ আলোচনা ছাড়া আর কিভাবে সমাধান করতে পারি? এমনকি শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়, উনি আসতে চাচ্ছেন, বাংলাদেশ নিতে চাচ্ছে, ব্যবধানটা তো খুব বেশি নয়। তার মানে আলোচনার মধ্যে দিয়েই এটা সমাধান সম্ভব। এখন আলোচনা না করে এইসব বিষয়ের সমাধান কিভাবে আমরা করব? যুদ্ধ করে? আমি জানি না বাংলাদেশ এই অপশনের কথা ভাবছে কিনা। আসলে আলোচনাকে কাজ করতে দিলে কি হয়, তার সাম্প্রতিক উদাহরণ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিমস্টেকের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশ এতে একটা দোদল্যমানতা দেখিয়েছে বা যাবে না বলে একটা ইঙ্গিত দিয়েছে। তারপর সাথে সাথে ভারতের রাষ্ট্রদূত দিল্লি যাওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আবার আমন্ত্রণ, এবার দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। অগাস্টে সেইটার সময়সূচি নিয়েও আলাপ হয়েছে, আমরা শুনেছি। উভয় দিক থেকেই স্বীকৃতি ছিল যে একটা আলাপ আলোচনা চলছে, কিন্তু যাওয়া তো হলো না এখন মনে হচ্ছে। এর ফলে আমার যেটা মনে হচ্ছে যে, আপনি যেটা জানতে চাইলেন যে পানির আলোচনায় অনেক পিছু হটে যাব আমরা, সীমান্ত সমস্যাগুলো অমীমাংসিত থাকছে, পুশিনের সমস্যাগুলো বাড়তে পারে, ফলে আমরা একটা মনে হচ্ছে যেন বাড়তি জটিলতায় প্রবেশ করছি। এবং এর ফলে ওই যেটা আমি শুরুতে অন্য প্রসঙ্গে আপনাকে বলেছিলাম যে
সমাজে তো একটা রাষ্ট্রের সমাজে নানা শক্তি থাকে, ভারতেও আছে, যারা চায় বাংলাদেশ বিরোধিতাকে একটা রাজনীতিক পণ্য করে সেখানে রাজনীতি করবে, এবং তারা সফলও অনেকটা। গত 2 বছর ধরে বাংলাদেশ বিরোধী নানা প্রচারণা সেখানে চলেছে, সত্য মিথ্যা মিশিয়ে। বাংলাদেশেও ভারত বিরোধিতা একটা ভালো রাজনীতিক পণ্য। ফলে এই ধরনের শক্তিগুলো আমি বলবো চাইছে যে আলোচনার বাইরে চলে আসুক, সম্পর্কটা কূটনীতিক কাঠামোর বাইরে চলে আসুক, তাহলে তারা এগুলা থেকে রাজনীতি, সেটা কি ভালো কিছু বয়ে নিয়ে আসবে? সেটা না, সেটা তাদের জন্য ভালো হতে পারে। ভারতে যেমন শুভেন্দু অধিকারী আছে, বাংলাদেশেও অনেক শুভেন্দু অধিকারী আছে, তাদের জন্য এটা ভালো হতেও পারে, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের নাগরিক সমাজের জন্য এটা ক্ষতিকর হতে পারে। কারণ সাধারণ মানুষের জন্য, আমি বলছি সমাজের যারা নিচু তলার মানুষ, মধ্যবিত্ত, তাদের জন্য উভয় দেশের সুসম্পর্ক দরকার, সীমান্তবর্তী এলাকার মানুষের জন্য সুসম্পর্ক দরকার। দেখুন, যুদ্ধের যারা ডাক দেয় তাদের সন্তানরা কখনো যুদ্ধে যায় না। যারা ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা ছড়াতে চান তাদের সবারই সন্তান সন্ততিরা আমেরিকা কানাডায় থাকে, কিন্তু এই উত্তেজনার ফল ভোগ করবে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ। এটাও তো সত্যি যে এই যে আমরা যেই পানি বন্টন চুক্তির কথাই বলি না কেন, সবসময় তো বাংলাদেশ মোটামুটি ঠকে এসেছে, সেটি নিয়েও তো আমাদের এখন দৃষ্টিপাত বিশেষভাবে করা উচিত। গঙ্গা পানি বন্টন চুক্তি থেকে শুরু করে অবশ্যই আমি দেখুন, গঙ্গা চুক্তি প্রথম কে করলেন? জিয়াউর রহমানের আমলে। জিয়াউর রহমানের শাসন আমলে ভারতের সাথে বাংলাদেশের ছোটখাটো দুটো যুদ্ধ চলছিল, পার্বত্য চট্টগ্রামে এবং ময়মনসিংহ সীমান্তে, তাই তো 1975 সালের পর। সেরকম একটা মানে খারাপ পরিস্থিতিতে জিয়াউর রহমান সেই দেশে যেয়ে সেই দেশের সরকারের সাথে কিন্তু এঙ্গেজ হয়ে এই গঙ্গা চুক্তিটা করেছিলেন। তার মানে কি, এখান থেকে লার্নিংটা কি? লার্নিং হলো আপনাকে যে কোনো মানে হোস্টাইল এনভায়রনমেন্টে বিপক্ষের সাথে এঙ্গেজ হতে হবে এবং আলাপ আলোচনা করতে হবে। দেখুন, চীন ভারত গত 2 বছরে 2বার যুদ্ধ হয়েছে, তার মধ্যে গত অর্থ বছরে চীন ভারত $157 বিলিয়ন ব্যবসা করেছে। ভিয়েতনাম আমেরিকা যুদ্ধ হয়েছে, পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় যুদ্ধ, এখন তারা সবচেয়ে ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার। তার মানে এগুলো হলো মানে আপনার আমার মধ্যে নানা ধরনের বিবাদিত বিষয় থাকবে, তারপরও নানাভাবে সম্পর্ক এগিয়ে নিতে হবে, কূটনীতিকে কাজ করতে দিতে হবে, একটা পজিটিভ মুডে প্রতিপক্ষের সাথে, প্রতিবেশীর সাথে সম্পর্ক এগিয়ে নিতে হবে। আমি এই বিষয়টি জানাবো ইমাম হুমায়ুন কবির আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই, কেননা আমরা এখন আসলেই বাংলাদেশ ভারতের সম্পর্কের জায়গাটাতে অনেক বেশি ইমোশনাল অবস্থায় আছে, এবং আমরা চাই যে সমমর্যাদার কথা, বারবার সেটা বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, সেই জন্য তো আসলে চোখে চোখ রেখেও আমার দাবিটা তুলে ধরাটারও প্রয়োজন রয়েছে যে আমার সিদ্ধান্ত একেবারে আমার দেশের সিদ্ধান্ত একেবারে আমার। কিন্তু সেক্ষেত্রে আসলে কতটা সতর্ক হওয়া দরকার বলে মনে করেন? সতর্ক, আমার দাবিটা আমি উত্থাপন করব এবং তার জন্য আমার প্রস্তুতি দরকার সতর্কতার চাইতে, যেটা হচ্ছে যে আমি যথেষ্ট হোমওয়ার্কটা করে যাচ্ছি কিনা, এটাও কিন্তু দরকার। ওখানে নেগোসিয়েশনে যখন আপনি বসেন তখন ইমোশন কাজ করে না, ইমোশন ভ্যালু আছে, কিন্তু আপনাকে বাস্তব অর্থে ওখানে যেটা গ্রহণযোগ্য দুই পক্ষে সেই জায়গায় যেতে হবে। তো কাজে আমি মনে করি যে আমাদের দিক থেকে, যেমন গঙ্গা চুক্তি বললেন আপনি, আমাকে যদি জিজ্ঞেস করেন এটা নিয়ে নানান বাইরে অনেক আলোচনা আছে। আমার কূটনীতির ভাষায় যদি বা কূটনীতির দৃষ্টিভঙ্গিতে আমি যদি দেখি, তাহলে আমি বলবো যে মোটা দাগে 30 বছর ধরে এই চুক্তিটা উভয়ের জন্য উপাদেয় ছিল বলেই কিন্তু এতদিন ধরে চলতে পেরেছে। কারণ ওখানে একটা ক্লজ ছিল, প্রতি 5 বছর পর পর রিভিউ করার সুযোগ ছিল। কোনো পক্ষই কিন্তু অনুরোধ করে যে এটা রিভিউ করা দরকার। তার অর্থ হচ্ছে যে উভয় পক্ষই মনে করছে যে এটা আমার জন্য উপাদেয়, কাজে এটা নিয়ে আর নাড়াচাড়ার দরকার নেই, এটাকে চালু রাখো। তো কাজেই সেখানে আপনি যদি আপনার প্রস্তুতি থাকে, যুক্তিসঙ্গত অবস্থান থাকে, আপনার যদি দক্ষ নেগোশিয়েটার থাকে, আপনার রাজনৈতিক আমি বলবো কনসলিডেশনটা বেটার থাকে, আপনি ভালো নেগোশিয়েট করতে পারেন। তিস্তা চুক্তি কি মানে আমাদের সম্পর্কের, দুদেশের সম্পর্কের কারণে কি তিস্তা চুক্তিটা আসলে পিছিয়ে গেল বা অমীমাংসিত অবস্থায় থেকে গেল? আমি বলবো যে হ্যাঁ, এখানে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে, বাট আমি এই নেগোসিয়েশনের ছাত্র হিসেবে বলতে পারি সেখানে আমরা কৌশলগতভাবে কিছু ভুল করে ফেলেছিলাম, যে কারণে আর এগোতে পারি নাই। আমরা গঙ্গা চুক্তি যে পদ্ধতিটা ব্যবহার করেছিলাম, তিস্তায় গিয়ে আমরা আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলাম যে আমরা এখন এইভাবেই হয়ে যাব, সেটা হয়নি। কাজে আপনাকে ভারতের সাথে যদি আমার নেগোশিয়েট করতে হয়, মনে রাখতে হবে যে বাংলাদেশ আমরা একটা ইউনাইটেরি গভর্নমেন্ট, একটাই সরকার। ভারতে কিন্তু কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে,
এবং তাদের মধ্যে আবার একটা কনকারেন্ট লিস্ট আছে যেটা দুই পক্ষই সেই লিস্ট ব্যবহার করে। তো কাজেই আমাকে এই ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কাঠামোটা বুঝতে হবে এবং সেটা মনে রেখেই আমাকে তার সাথে নেগোসিয়েশনে যেতে হবে। তো কাজেই আমার স্বার্থ সংরক্ষণ করতে হলে আমার স্বার্থটা যেমন আমি দেখব, ওর ওখানে যে জটিলতাগুলো আছে সেগুলো যদি আমি ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলেও সেটা আমার জন্য কাজটা করা সহজ হবে। আর যদি সেটা না বুঝি তাহলে এরকম তিস্তা মতো জটিলতা আটকে যাব। জনাব আলতাফ পারভেজ, আগের ইস্যুটা ধরে একটু শেষ করতে চাইবো। তারেক রহমানের ভারত সফরের গুরুত্বটা আপনি এই মুহূর্তে কতটা দেখতে পান, যে মানে তার সফর করা উচিত, কতটা গুরুত্বপূর্ণ, নাকি যে পরিস্থিতিতে চলছে সেটি ঠিক আছে? দেখুন, বাংলাদেশ যদি দ্বিপাক্ষিক বিষয়গুলোর ফয়সালা করতে চায়, আমাদের যুক্তরাষ্ট্র, মুসলিম বিশ্ব, চীন, ভারত সবার সাথেই অনেকগুলো দ্বিপাক্ষিক বিষয় আছে। চীন গিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, বাকি জায়গাগুলো উনি যাবেন, এটাই প্রত্যাশিত। দেখুন, এই যে 24-এ যে গণঅভ্যুত্থান হলো, এই গণঅভ্যুত্থানে কিন্তু একটা কারণ ছিল আমাদের পররাষ্ট্রনীতি একদিকে হেলে পড়েছিল একটা দেশের দিকে, সেটাও কিন্তু একটা বড় কারণ ছিল। তখন আমাদের একটা লার্নিং ছিল যে আমাদের একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক করতে হবে। এখন ভারসাম্যপূর্ণ মানে কি? যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি পণ্যের বাজার, বড় বাজার, ফলে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। চীন আমাদের অবকাঠামোতে সহায়তা দেয়, আমাদের ঋণ দরকার, বিনিয়োগ দরকার, চীনের সাথেও ভালো সম্পর্ক রাখে। ভারতের সাথে আমাদের 50টা নদী আছে, আমাদের 4000 কিলোমিটার সীমান্ত আছে, এখানে পুশহীন সমস্যা আছে। দেখুন, আমরা চোখ বন্ধ করে রাখলেই তো প্রলয় বন্ধ থাকবে না। পশ্চিমবঙ্গে কয়েক লাখ লোক এসআইআর এ তালিকাভুক্ত হয়ে আছে, আসামে কয়েক লাখ লোক অনুরূপভাবে নাগরিকত্ব হারিয়ে ওইখানে বাংলাদেশি ট্যাগ নিয়ে বসে আছে। এখন এগুলো তো নিষ্ক্রিয় করতে হবে, এই সম্ভাব্য বিপদগুলোকে থামাতে হবে, বাড়তে দেওয়া যাবে না। হ্যাঁ, থামাতে হলে যেটা হয় আলাপ আলোচনার মাধ্যমেই থামানো যাবে। আর একটু হলো, ভারত $4 ট্রিলিয়ন ইকোনমি, আমি কেন তার সাথে বাণিজ্য সম্পর্ক রাখবো না? আমাদের এখানে প্রচুর মানুষ, মধ্যবিত্ত মানুষ চিকিৎসার জন্য যায়, ভিসাটা আরও সহজ করার ব্যাপার আছে। এরকম নানা বিষয়ে তো সম্পর্কটা উন্নয়ন প্রয়োজন। ফলে না যেহেতু আসলে না যাওয়া কোনো অপশন হতে পারে না, আলাপ না করা কোনো অপশন হতে পারে না, ক্ষোভের কথাও আলাপ আলোচনায় বলতে হবে। এই মুহূর্তে যেটা মনে হচ্ছে বড় বাধা হয়ে আছে সেটা হলো শেখ হাসিনার ভারতে অবস্থান। এই বিষয়েও বাংলাদেশ ভারতকে তার অবস্থান আরও জোরালোভাবে জানাতে পারে। কিছুদিন আগে ভারতের রাষ্ট্রদূত একটা কথা বলেছেন যে সর্বোচ্চ নেতারা যখন বসেন তখন অনেক বিষয় সহজ হয়ে যায়, ব্যুরোক্রেটরা যখন বসেন, পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বসে তখন অনেক কিছু কঠিন মনে হয়, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা বসলে অনেক বিষয় লেনদেন সহজ হয়। তো সেই সুযোগগুলো আমি বলবো যে কাজে লাগানো উচিত। অসংখ্য আমি ধন্যবাদ। একটু যোগ করি জি, ওনার please। সাথে। আপনি প্রশ্ন করেছেন যে কেন যাওয়া উচিত। একটা নির্বাচিত সরকারের ম্যান্ডেটের স্ট্রেংথ, শক্তিটা কিন্তু থাকে নির্বাচনের পর। তো বাংলাদেশে যদি বলেন যে এই তারেক রহমান সরকারের শক্তি, অভ্যন্তরীণ বা রাজনৈতিক শক্তি, এটাই সর্বোচ্চ সময় বা সর্বোচ্চ পর্যায়ে আছে। তা আমি যখন ভারতের মতো একটা দেশের সাথে আমি নেগোশিয়েট করব বা তার সাথে আলাপ আলোচনা করব, আমার সর্বোচ্চ শক্তি যখন আছে তখন তার সাথে এনগেজ হওয়া বেটার, নাকি আমার শক্তি ক্ষয় হয়ে যাওয়ার পরে আমি যখন অপেক্ষাকৃত আর একটু কম শক্তিতে আছি তখন তার সাথে নেগোশিয়েট করতে যাওয়া দরকার। তো কাজে সেই বিবেচনায় আমি মনে করি যে উপযুক্ত সময় মনে এখনকার করছেন। সময়টা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এটা উত্তম সময়। উপযুক্তভাবে আমরা যেটুকু বললেন মর্যাদা এবং সমতার ভিত্তিতে যে সম্পর্ক রাখতে চাই, সেই রকম সম্পর্ক রাখবার সুযোগ থাকলে আমরা ভারতের সাথে। এবার একটু মানে বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলি, কেননা গোটা বিশ্ব তো গত কয়েক বছর ধরে নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে যুদ্ধের জন্য ইরান যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি, কখনোই মানে সমাধানে পৌঁছানো যাচ্ছে না। নতুনভাবে আবার অর্থনৈতিক অপারেশন ইকোনমিক আউটকাস্ট শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরানের উপরে। সেটির প্রভাব আসলে বিশ্বের উপর কেমন পড়তে যাচ্ছে, আর এটার সমাধান অযোগ্য কোনো বিষয় কি, মানে কেন এই পরিস্থিতির দিকে আসলে আগাচ্ছে গোটা বিশ্ব? ওকে, ধন্যবাদ আপনাকে। গত 100 বছরের বেশি সময় ধরে, প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এই মধ্যপ্রাচ্যে প্রথমে ব্রিটিশরা, ফরাসি ব্রিটিশ, তারপরে ব্রিটিশ এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্র, এই গত 100 বছরের বেশি সময় ধরে তারা এই অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে। এই প্রথমবার একটা বলতে পারেন যে একটা ধাক্কা এসছে, ইরান এখন দাঁড়িয়েছে, কাজে সেই ধাক্কাটা তারা ম্যানেজ করবার জন্য চেষ্টা করছে। তবে এখানে দুটো সম্ভাবনাই আছে। ইরান এমনিতেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে,
এই অর্থনৈতিক অবরোধটা যদি খুব রিগোরাসলি বা শক্তিশালীভাবে চালু থাকে, তাহলে ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই আশঙ্কাটা আছে। এটা আবার যদি অন্য আরেকটা দিকেও ঘটতে পারে, আরেকটা সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইরান কিন্তু গত 47 বছর ধরেই স্যাংশনের আওতায় আছে। তো কাজেই নতুন স্যাংশন তার উপর বাড়তি কতটা চাপ তৈরি দিতে করবে, পারবে। এবং সেটা যদি ইরান অগ্রাহ্য করতে পারে, তাহলে এই স্যাংশনের সাথে যেটা বল, এই স্যাংশনটার মূল জায়গাটা হচ্ছে কি জানেন, ইরানের সাথে যারাই কাজ করবে তারাই স্যাংশনের আওতায় আসবে। কিন্তু ইতিমধ্যে একটা প্রতিবাদ জানিয়েছে সেই মৌখিকভাবে। কথাটাই আমি বলছি। এখন ধরেন যদি কোন অন্যান্য দেশগুলো যারা ইরানের সাথে কাজ করে তারা যদি এটাকে অগ্রাহ্য করে, চীন ধরেন, রাশিয়া ধরেন, মানে ওরা হয়তো বা এটা অগ্রাহ্য করবে, অন্যান্য দেশ অগ্রাহ্য যদি করে, তাহলে কি দাঁড়াবে? মার্কিন এখন যেটুকু প্রতিপত্তি আছে বিশ্বে, তার অন্যতম প্রধান উপাদান কিন্তু হচ্ছে অর্থনৈতিক চাপ। এবার যদি এটাকে যদি মানুষ ডিফাই করা শুরু করে, অগ্রাহ্য করা শুরু করে, তাহলে কিন্তু এটা মার্কিন, এখন যেটা বলছে, মার্কিন ক্ষমতা হারাবার বা তার শক্তি ক্ষয় হবার সম্ভাবনাটাই বেশি। এখন এই যে স্যাংশনটা দিয়েছে, এটা তো সামরিকভাবে ইরানকে ম্যানেজ করতে পারছে না, তারই একটা স্বীকৃতি হচ্ছে যে এটা কাজ করছে না, তো এবার আরেকটা লাগাও, অর্থনৈতিকভাবে আসো। সেটাও যদি কাজ না করে, তাহলে কি দাঁড়াবে? তখন কি দাঁড়াবে জনাব আলতাফ পারভেজ? মানে গোটা বিশ্বের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অর্থনৈতিক একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব এই যুদ্ধের জন্য। সবাই দোষারোপ করছে যে এই যুদ্ধ আসলে বিশ্ববাসী চায় না। আমরা গ্যাস জ্বালানি সংকট থেকে শুরু করে সব সংকটের মধ্য দিয়ে, ডলার সংকট থেকে শুরু করে সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। আপনার আসলে বিশ্ব তো বিশ্ববাসী নিয়ন্ত্রণ করে না, অল্প কিছু মানুষ নিয়ন্ত্রণ করে, যার যার নিজের সাথে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সর্বশেষ যে অবস্থা, আমি বলবো এইটার একটা বড় কারণ হলো বিশ্বব্যাপী এখন কিন্তু কোনো অভিভাবক নেই, এবং সেই কারণে সাম্প্রতিক সময় বিশ্বে যতগুলো যুদ্ধ বা এরকম সংঘাতের ঘটনা ঘটেছে, কিছুই কিন্তু কমানো। ইউক্রেন যুদ্ধ বন্ধ হচ্ছে না, ইরানের এই সংঘাত বন্ধ হচ্ছে না, কারণ ব্যবধানটি বেশি নয়। কিন্তু এইটা যে তৃতীয় একটা সালিশকারী প্রভাবশালী প্রতিষ্ঠান এটা সমাধান করে দিবে, উভয় পক্ষকে রাজি করাবে, বিশ্বব্যাপী সেই ব্যবস্থাটা ভেঙে গেছে। বিশ্ব এখন একটা কূটনীতির ক্ষেত্রে একটা বন্য অবস্থায় আছে আমি বলবো। দেখুন, ইরান আর যুক্তরাষ্ট্রের এখনকার ব্যবধানটা কি? এখনো সামরিক দিক থেকে ফয়সালা হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র যেটা চেয়েছিল ইরানের সামরিক সামর্থ্য ধ্বংস করে দেওয়া, সেটা পারেনি, ফলে ওই অধ্যায় শেষ। এখন ইরান চাচ্ছে তার হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, মানে তার অর্থনৈতিক সামর্থ্যতা বহাল রাখতে, যাতে সে তার পুরনো সামরিক সামর্থ্য আবার রিভিল করতে পারে। আর যুক্তরাষ্ট্র যাচ্ছে না, হরমুজ প্রণালী ছেড়ে দিতে হবে, ইরানকে ওই অর্থনৈতিক জায়গাটা, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের ম্যাপের মধ্যে তো নিয়ে নিয়েছে হরমুজ প্রণালী। তার মানে এই জায়গাটা এসে ব্যবধানটা, ইরান তার সামরিক সামর্থ্য অক্ষুণ্ণ রেখে এগোতে চায়, যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক সামর্থ্য ভেঙে দিয়ে সামরিক জায়গাটা নিয়ন্ত্রণে রাখতে চায়। এখন এরকম ব্যবধানে উভয় পক্ষকে বসিয়ে এটার যে একটা সমাধান দিবে জাতিসংঘ বা অন্য সংস্থাগুলোর সেরকম আর এই যে অবাধ্য ইসরায়েলকে নিয়ে কি বলবেন? না, ইসরায়েলও এই যুদ্ধে অন্তত ইসরায়েলের লক্ষ্য হয়নি। যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের যুদ্ধটাই লড়তে গিয়ে নিজে পরাস্ত হয়েছে সামরিকভাবে, কিন্তু এখন সে তার হেজিমনি ধরে রাখার জন্য এই ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধে যাচ্ছে। কিন্তু দেখুন, যুক্তরাষ্ট্র তো কিউবার বিরুদ্ধে 50 বছর ধরে অবরোধ দিয়ে রেখেছে, এবং ইরানের বিরুদ্ধে দিয়েছিল, এখন আবার দিবে। আমার মনে হয় এই অধ্যায়টা ওই যুক্তরাষ্ট্রের ক্ষয়ের মধ্যে দিয়ে সমাপ্ত হবে। আপনি জনাব ইমমান কবির যেমনটি বলছিলেন, আপনি কি এটা মনে করেন যে দেয়ালে পিঠ থেকে গেলে আসলে গোটা বিশ্ব তখন ইগনোর করা শুরু করে দেবে? না, দেয়ালে পিঠ এখানে বিকল্প বেরিয়ে যায়। ইরান, আফগানিস্তান বর্ডার, পাকিস্তান বর্ডার, এইসব জায়গায় অবৈধ মানে চোরাকারবারিরা অর্থনীতি চালু রাখবে আর কি। একটা ইনফর্মাল ইকোনমি তাদের সব সীমান্তে ডেভেলপ করছে অলরেডি, তেল সহ নানা বিষয়ে। এবং রাশিয়া এবং ইরান তো যুক্তরাষ্ট্রের ফ্রেমে চিন্তা করবে না, অন্তত রাশিয়া করবে না, অনুমান করা যায়। কিন্তু এই বিশ্বে এই বন্য অবস্থাটা কিন্তু আমাদের মেনে নিতে হবে কিছু কালের জন্য। সকল মানচিত্রের সকল দিকেই এই বন্য দশাটা থাকে। এমনকি একেবারে প্রতিবেশী একসময়ের মিত্র মানে কানাডার সঙ্গেও তো যুক্তরাষ্ট্র এই ধরনের অবরোধ দিয়ে, ফলে এইটা এখন দেখুন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে নিয়ে গিয়েছে, কিউবাকে যেভাবে অবরোধ দেওয়া হয়েছে, ইরানের সাথে যা হচ্ছে, সিরিয়ায় যেটা হয়েছে, সিরিয়ায় আসাদ সরকারকে হটিয়ে যাদের ক্ষমতায় বসানো হয়েছিল
10 বছর 15 বছর আগে এদেরকে সন্ত্রাসী, আইএস, দায়েশ ইত্যাদি বলা হয়েছে, এখন তাদের বন্দী হিসাবে প্রমোট করা হচ্ছে তাদেরকে পুরস্কৃত এবং করা সিরিয়া হচ্ছে। দেশটাকে 3 খণ্ড করে, এক খণ্ড ইসরায়েল, এক খণ্ড তুরস্ক, আর এক খণ্ড যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। তো এইভাবেই একটা বন্য দশা আমরা অনুমান করতে পারি। হ্যাঁ, আর এখানে এটা কি আরো লম্বা সময় নেবে বলে মনে করছেন? না, এটা স্যার বলতে পারবে, আমার অনুমান যে এটা হয়তো আরো 1-2 দশক এই বন্য অবস্থাটা পৃথিবীতে আপনি কি এটা চলবে। মনে করছেন যে এই মানে অল্টারনেটিভ ব্যবস্থা যদি তৈরিও হয়, তারপরে কি এটা আসলে আরো লং অলরেডি করবে? ব্যবস্থা আন্তর্জাতিক ক্ষেত্রে এটা অনেক সময় লাগে, অনেক সময় লাগে। ধরেন প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা অবস্থা দাঁড়াবার চেষ্টা করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরেকটা স্ট্রাকচার, জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, WTO এগুলো করে আরেকটা দাঁড় করার চেষ্টা করছে। যেটা আলতাফ ভাই বললেন সত্যি কথা, এখন কিন্তু এই স্ট্রাকচারগুলো ভেঙে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই যে ট্যারিফ রেভলিউশন ঘোষণা করলেন, তার অর্থটা কি? WTO-কে কানা করে দিচ্ছে, WTO কিন্তু ইগনোরড হয়ে যাচ্ছে। তো ওই যে এতদিন ধরে আমরা এই কাঠামোটা ধরেছিলাম, এখন এই কাঠামো শক্তির নাই, মেইন শক্তি তো মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘ তো প্রায় বিলুপ্তর মতো মানে অবস্থায় চলে গেছে, মানে কাজে লাগাতে আছে কি নাই বুঝে যাচ্ছে কাজে না। এটা চলবে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টা যদি বলে, আমার ধারণা গতকালই ইরানিয়ান প্রেসিডেন্ট বলেছে যুদ্ধ শেষ হওয়ার সুযোগ এখন এসছে বোধহয়। মানে ইরানের পক্ষ থেকে এই প্রথম শুনলাম যে তারা যুদ্ধটা শেষ করতে চায়। রমণীয় কথা এখন শোনা মার্কিন প্রেসিডেন্টের জন্য যেটা প্রয়োজন যে আমি হারি নাই, হ্যাঁ, এই এটা স্বীকার কথাটা করতে যদি হবে। খালি হ্যাঁ। একটুখানি স্বীকার করা যায় যে ঠিক আছে তুমিও জিতেছো ভাই, তাহলে উনি হয়তো আলোচনায় বসে আবার একটা সলিউশন দিকে যাবেন। কারণ আমার মনে হয় না যে এই অর্থনৈতিক চাপ দিয়ে ইরানকে কিছু করা যাবে, কারণ ইরান তো অলরেডি এই স্যাংশন প্রুফ হয়ে আছে, 47 বছর থেকে এই স্যাংশনের নিচেই আছে। উনি যেটা বলছিলেন, ওর ইকোনমি একটা ইনফর্মাল স্ট্রাকচারের মধ্যে দিয়ে কাজ করছি এবং এটা চলতেই থাকবে। মানুষ কষ্ট করবে কিন্তু এটা চলবে। তো কাজেই আমার ধারণা এখন সম্মানজনক জায়গা। ইরানও চাইছে যে যুদ্ধটা শেষ হোক, কারণ তারও তো তেল রপ্তানি বন্ধ আছে। আমেরিকানরাই যে ব্লকেট করে রেখেছে, ইরান তো তেল বিক্রি করতে পারছে না। তো এই ব্লকেটটা উঠে গেলে ইরানেরও লাভ, তেল বিক্রি করতে পারবে। কিছু টাকা, ডলার, বেশ কিছু $120 বিলিয়ন মতো তার ইরান পাওয়ার কথা এই আপনার কম্পেনসেশনেরও বাইরে। এই টাকাগুলি আমেরিকানরা ফ্রিজ করে রেখেছে। তো কারণ ইরানের জন্য এই টাকাগুলো পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইরান যদি বলে যে ঠিক আছে তুমিও জিতলা আমিও জিতলাম, তাহলে এটাই তাদের জন্য বড় পাওয়া। আলতাফ পারভেজকে ছোট করে শুনি, আমরা যখন আসলে বলছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে আসলে কিছু হবে না, তারপর পরে আমরা দেখলাম বেশ কয়েকটা যুদ্ধ আসলে শুরু হয়ে গেল। বিশ্ব পরিস্থিতি, রাজনীতি, অর্থনীতি বিষয়গুলো কি আসলে এরকমই যে আমরা আসলে যা কিছু একটা সমাধানের কথা যখন চিন্তা করছি, আমরা জানি যে না, প্রথম বিশ্বযুদ্ধ যা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ বলে কিছু থাকবে না, কিন্তু তারপরে এই পরিস্থিতি আমরা পড়ে গেলাম কেন? আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই আমরা আছি, তৃতীয় হোক চতুর্থ হোক, সেটা হলো বিশ্বে একটা পালা বদল ঘটছে। সেটা হলো যুক্তরাষ্ট্র যে দীর্ঘ কয়েক দশক একক পরাশক্তি হিসেবে ছিল, সেই জায়গাটা আস্তে আস্তে আর থাকছে না। প্রযুক্তির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে চীনের উত্থান ঘটছে এবং চীন কোনো যুদ্ধে জড়াচ্ছে না। এই যুদ্ধে না জড়িয়ে তার একটা নৈতিক নেতৃত্ব সারা পৃথিবীব্যাপী তৈরি হচ্ছে। এবং অর্থনীতির ক্ষেত্রে চীন নিজে অন্তত আকার ইঙ্গিতে বলছে 2049 সালে তাদের বিপ্লবের 100তম বার্ষিকীর মধ্যেই তারা বিশ্বে একটা নেতৃত্বের জায়গায় আসতে চায়। তো আমরা এখন যে কোনো কারণে হোক বিশ্বের এই ক্রান্তিকালে আমরা পড়ে গেছি। কিন্তু এইটা অবশ্যই শান্তিপূর্ণভাবে হবে না। যে সুপার পাওয়ার থাকে, 1 নম্বর পজিশনে থাকে, সে তো কখনো 2 নম্বর পজিশনে যাওয়া মেনে নিতে পারে না। সেই অস্থিরতার মধ্যেই বিশ্বব্যাপী আমরা আছি। ফলে এটাকে একটা নতুন ধারার তৃতীয় বিশ্বযুদ্ধ আপনি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ যারা ছিলেন, আগামী স্বাধীন সংগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।